নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসি এবং আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার কথা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে, যা একজন মানুষের উঠা, বসা, চলা, হাঁটা ইত্যাদি ব্যাহত করে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায়। যে ব্যথা আমাদের নীরবে আমাদের জীবনে বিরাজ করে এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। আর আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি শুভ্রস্মিতা, আর আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, ডক্টর রঞ্জিত সাহা, এমডি, পঞ্চকর্মা এবং ফর্মার সিনিয়র মেডিকেল অফিসার, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমরা আজ আলোচনা করব আর্থ্রাইটিস নিয়ে। তো স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে আর্থ্রাইটিসে আয়ুর্বেদিক ব্যাখ্যা কি এবং এর পেছনে মূল কারণগুলো কি? খুব সুন্দর, ধন্যবাদ। আজকে এই আর্থ্রাইটিস আয়ুর্বেদে একটা প্রাসঙ্গিক এক আলোচনা। আর্থ্রাইটিস শব্দটা হয়তো আয়ুর্বেদে সেরকম ভাবে বর্ণনা নেই, কিন্তু এটা হয়তো ইংরাজি নামের সঙ্গে যুক্ত, তাই আমরা আয়ুর্বেদে এটাকে ব্যাখ্যা অন্যরকম ভাবে বলি। আমরা আয়ুর্বেদে বাত শব্দটা ইউজ করি, অর্থাৎ কোনো রকম শরীরে ব্যথা বা যন্ত্রণা, এ ধরনের কোনো সমস্যা যখন আমাদের শরীরে তৈরি হয়, তখন এটাকে আমরা বাত হিসাবে আমরা চিহ্নিত করি। তো সেই ক্ষেত্রে ওই বাত এখন মানে সেই মানুষের কাছে এখন বাতটা আর্থ্রাইটিস হিসেবেই মানে বেশি প্রচলিত হয়ে গেছে। তো আমাদের কাছেও অনেকে মানে সেই এরকম আর্থ্রাইটিস বলেই সম্বোধন করে। তো আমরাও সেই এখন এই জায়গাতেই মানে কি হয়, চলতে চলতে এরকম একটা জায়গায় এসে গেছে, সেখানে এখন বাত হয়তো অনেকে বলে, গ্রাম বাংলাতে এখনো আমাদের মানে যে পুরনো যারা বয়স্ক রয়েছেন তারা এখনো এই শব্দ ইউজ করে না। আমার বাতের ব্যথার জন্য আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না, তো এইরকম বলে। বাত শব্দটা হয়েছে আয়ুর্বেদের সঙ্গে, যে আর্থ্রাইটিসের সঙ্গে তার সম্পর্কটা এরকম যে কোনো রকম শরীরে ব্যথা যখন হয় তখন এটা বাত বলি। আর আর্থ্রাইটিসও ঠিক জয়েন্ট পেইন বা এনি পেইন অফ দ্য বডি ইজ কল আর্থ্রাইটিস। আর্থ মিনস অর্থের সঙ্গে মানে হাড্ডির সঙ্গে যেসব ব্যথা জড়িত থাকে সেখানে আর্থ্রাইটিস শব্দটা ইউজ হয়। আর আমাদের সেই একই, সেক্ষেত্রে আমরা যখন শরীরে কোনো জোড়া বা জয়েন্ট সন্ধিতে যখন কোনো ব্যথা হয় তখন আমরা এটাকে বাত আয়ুর্বেদে অনেক রকমভাবে বর্ণনা করেছেন। তো সেক্ষেত্রে বাত আর আর্থ্রাইটিস দুটো একই শব্দ, একই জায়গাতে আমরা ওটাকে বিশ্লেষণ করি। রিউমাটয়েড বা অস্ট্রো আর্থ্রাইটিস, এই ধরনের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের কথা আমরা শুনে থাকি। তো মানে এই আর্থ্রাইটিস সবগুলো কি একই রকম হয়? খুব সুন্দর। এই যে মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এই এই যে শব্দগুলি এগুলো নমিনক্লেচারের সঙ্গে এবং খুব ওতপ্রোতভাবে জড়িত আছে কিছু। যেমন অস্টো আর্থ্রাইটিস, অস্টো মিন্স মানে বোনের মধ্যে যখন কোনো আর্থ্রাইটিস হয়, মানে সন্ধিগত যদি কোনো ব্যথা বা পেইন হয় তখন আমরা অস্টিও আর্থ্রাইটিস আমরা বলি। এবং জয়েন্ট বা সন্ধি এগুলি অনেক রকমের আছে, যেরকম দুই রকমের আছে। একটা হলো বিগ জয়েন্ট, মানে বড় বড় জয়েন্টগুলিকে বিগ জয়েন্ট বলে। স্মল জয়েন্ট ছোট ছোট, যেরকম আঙ্গুলের এই জয়েন্ট, এই যে ছোট ছোট জয়েন্টগুলি, যেগুলি ক্ষুদ্র জয়েন্টগুলিকে বলা হয় স্মল জয়েন্ট। তো জয়েন্ট, যে কোনো জয়েন্টে যখন মানে ব্যথা হয় বোনের, তখন এটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে আমরা
বলি। আর রিমাটয়েড আর্থ্রাইটিস যেটা বলেছেন সেটাও পশ্চিমী ভাষায় দিয়ে ওটা রিমাটয়েড, মানে এটা একটা মানে এক ধরনের আমরা বলতে পারি আমাদের কখন এই ধরনের হয়ে যায় আমরা হয়তো ছোটবেলা আমরা বুঝতে পারি না, যখন আমাদের বয়স ধরুন আমরা এবার শুনছি অনেকে বলেন যে আমার মনে হয় টাইফয়েড জ্বর হয়েছে, অনেকে বলে থাকেন টাইফয়েড জ্বর ওটা খুব ভালো না, এরকম অনেক ভয় পেতেন আগে। কেন? এটার কারণটা হয়েছে যখনই ওই ধরনের একটা জ্বর হঠাৎ করে আমাদের শরীরে ছোটবেলায় হয়, তখন তার একটা জার্ম, আহ, যেটা জার্ম আমরা ওই ছোটবেলায় এটা ক্যারি করি, তখন আমাদের কি হয় হার্টের মধ্যে এর বেশি মানে কি হয় প্রচুর মানে ওরা বাসা বাঁধে। তো সেখানে ওই রিমাটিক ফিভার বা রিমাটয়েড আর্থ্রাইটিস, ওই আর্থ্রাইটিসটা তখন ওই জায়গাতে থাকে, সেখান থেকে শরীরে মানে টক্সিন তৈরি করে আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা তৈরি করে। তো এটা গেল ধরুন ওয়েস্টার্ন সায়েন্সে ওইটা এরকম ভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমাদের আয়ুর্বেদে কিন্তু বাত বলতে কিন্তু বোঝায় মানে এখানে আমি ওই বাতকে যদি আমরা চিহ্নিত করি তাহলে 3-4 রকমের আমরা বাত এমনিতে বলি ওয়েস্টার্ন মেডিসিনে। সেইখানে রিমাটোয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, তারপরে অস্টিওপোরোসিস, এই ধরনের এগুলি সবকটাই আর্থ্রাইটিসই। তো সেখানে আমাদের আয়ুর্বেদে কিন্তু 80 রকম মানে 80 টাইপ অফ দ্য বাত আমরা নোমেনক্লেচার করেছি। এটা যেরকম অঙ্কেতে যেমন পারমুটেশন কম্বিনেশন, সেরকমই আমাদেরও একটা শব্দ আছে যেটা হয়েছে ধরুন বাত পিত্ত কফ। বাত পিত্ত কফ এগুলিকে যদি বাত পিত্ত, বাত কফ, এবার পিত্ত কফ, বাত কফ, তো এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ভাবে টাইপ মানে এরকম বিভিন্ন টাইপের মানে দ্বন্দ্ব মানে কি একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে শরীরের মধ্যে ব্যথা তৈরি হয়। তো এইরকম ভাবে 80 টাইপ ব্যথা আমাদের শরীরে হইতে পারে। ব্যথা শুধু বাত শুধু বলতে কিন্তু একটা ছোট্ট কোনো কোনো শব্দ না, এটা বৃহৎ শব্দ। আমাদের মাথা ব্যথা করে এটাও কিন্তু একটা বাত, আমরা পেট ব্যথা করছে এটাও কিন্তু আমরা বাত, মানে এনি টাইপ অফ পেইন আয়ুর্বেদে বলা হয়েছে বাত। তো এবার সেই ক্ষেত্রে আমরা ওই জায়গায় বৃহৎ সেন্সে যখন আমরা ব্যবহার করি তখনই আমরা 80 রকম বাতকে আমরা চিন্তা করতে হয়। এবার এটা হয়তো ওইরকম অনেকে বলে থাকেন যে আমি এরকম জায়গাতে গিয়েছিলাম আমার তো এরকম ব্যথা হয়েছে, তো ব্যথা হওয়ার পর উনি তো আমাকে এই ওষুধ দিয়েছে, এত আপনিও একটু খান। দেখা গেল কিছুই হয়নি। ঘটনাটা কি যে আমি যে বললাম 80 টাইপ মানে বাত, তো এটা দোষের জন্য মানে বাত পিত্ত কফ হইলেও আমাদের এই যে মানে আমাদের হইলো এগুলির দোষ। তো এগুলির দোষ বেঁধে বাতের অবস্থান এক এক জায়গায় এক এক রকম হয়। আর ওই ট্রিটমেন্টও এবং ওষুধটাও কি বাতের দেব না পিত্ত দেব না কফের দেব তার উপরে কিন্তু ডিপেন্ড করে। ফলে এখানে অনেকে কি হয় একটু মানে ওনার যখন ভালো হয়নি তা আমারও মনে হয় ভালো হবে না, এই যে রং ধারণা। ওইখান থেকে আমাদের একটু শিখতে হবে যে না, আমি সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসাটা হয়নি, কিন্তু ওই একজন বলেছে তাই আমার ওনার ওষুধ খেয়ে আমার ভালো হয়নি তাই আমার ভালো হবে না, এরকম না কিন্তু। তো এরকমই আমাদেরও 80 টাইপের বাত আছে, তার চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তার ট্রিটমেন্ট করতে হবে, তাহলেই তার মানে রিলিফ এবং ভালো থাকতে ভালো পারবে। সম্ভব, ঠিক। এই যে আর্থ্রাইটিসটা কি শুধুমাত্র মানে বয়স বাড়ার সাথে সাথেই বাড়ে নাকি আমাদের লাইফস্টাইলও কিছুটা দায়ী এর জন্য? খুব সুন্দর, খুব ভালো। দেখুন আজকে যে আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যেরকম আমরা মেকানিক্যাল শব্দ বলে একটা শব্দ আছে, মেকানিক্যাল, যেখানে ওয়ার্কশপ, যেখানে কলকারখানা, যেখানে যন্ত্রপাতি, সেগুলি হলো মেকানিক্যাল কন্ডিশন। তো আমাদের বডি, আমাদের শরীর, আমাদের শরীরের মধ্যে এরকম কলকারখানার কিন্তু বহু জায়গা রয়েছে, যেগুলি বিভিন্ন ধরনের এই জয়েন্টগুলি যেরকম
গাড়ি বা কোনো যন্ত্রাংশের মধ্যে যেরকম জয়েন্ট থাকে, তো আমাদের হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু আমরা এক ধরনের একটা কারখানা। এটা আমাদের বডিটার মধ্যে এত কারখানা আছে, বিভিন্ন ধরনের মেকানিক্যাল কারখানা রয়েছে, যেগুলি কোনোদিনই আমরা কোনো সার্ভিস সেন্টারে বা কোনো জায়গাতে সেগুলিকে নিয়ে আমরা যাই না। দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, কোনো যখন যন্ত্রপাতি ম্যানুফ্যাকচার করার পরে ওদের একটা টাইম থাকে যে এতদিন পরে এটা সার্ভিসিং এ নিয়ে যেতে হবে, না হয়তো এটা খারাপ হয়ে গেলে খারাপ হয়ে যেতে পারে, বা এটা একটা এরকম টাইম থাকে যে এই টাইমের পরে একটা সার্ভিসিং করাবেন। তো যন্ত্রের ক্ষেত্রে থাকে বা কোনো মেশিনারিজের ক্ষেত্রে থাকে সার্ভিসিং করার জন্য। কেন বলা হয়? কেন ওই যন্ত্রটার কলকবজাগুলি যেগুলি আছে সেগুলি যেন খুব ভালোভাবে চলে, এর মধ্যে যেন কোনো রকম ডিস্টারবেন্স তৈরি না হয়। তো আমরা কবে জন্ম হওয়ার পর থেকে আমাদের এই যন্ত্রপাতিগুলিকে, কলকারখানা যে জয়েন্টগুলি আছে, আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছি সার্ভিস করানোর জন্য? যাইনি তো। কিন্তু আমাদেরও সার্ভিস সেন্টার আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে যে ৪৫ বছর পর আপনাকে সার্ভিস করাইতে হবে। বড় ইন্টারেস্টিং জিনিস যে আমাদের এই যে আপনি যে বললেন বয়স্ক, আর সব মানুষের মধ্যে কি আর্থ্রাইটিসটা মানে কি বয়স্কদেরই হয় না অন্য কারোরও হইতে পারে, বাচ্চাদেরও হইতে পারে? জয়েন্ট যখন আছে, কলকারখানা যখন আছে, তাহলে যে কোনো সময় যে কোনো মানুষের হইতে পারে। তবে শুধু একটু সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারটা কি? আমরা যখন জন্ম হয়, আমাদের জন্মের পর থেকে বলে দেওয়া হয়, মানে দ্যাট ইজ আমাদের এটা মানে নেচার বলছে যে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড যতগুলি আমাদের মানে কি বলবো লুব্রিকেন্ট যেগুলি দেওয়া আছে আমাদের বডির প্রত্যেকটা জয়েন্টের মধ্যে, এটা আপ টু 45 ইয়ার্স অব্দি খুব ভালো মুভ করে। যে 45 ক্রস করলো, তখন আস্তে আস্তে লুব্রিকেশনগুলি, আস্তে জেলিগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর ওইটাকেই ওয়েস্টার্ন মেডিসিনে, ওয়েস্টার্ন সায়েন্সে এটাকে বলা হয়, যখন ওই লুব্রিকেন্ট জয়েন্টগুলি মানে যখন যে কোনো মানে অর্থের মানে মানে হাড্ডির জয়েন্টগুলির স্পেসগুলি যখন লুব্রিকেন্ট যখন শুকিয়ে যায়, তখনই তাকে বলা হয় আর্থ্রাইটিস। আর সেক্ষেত্রে আয়ুর্বেদের ক্ষেত্রে একই জিনিস। আমরা 45 পরে প্রত্যেকটা জয়েন্টেরই এরকম আস্তে আস্তে কারোর বেশি, কারোর কম, কারোর হয় না। এটা ডিপেন্ড করে তার ইমিউন সিস্টেমটা কিরকম তার শরীরে ভালো। তো সেই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। যেমন আপনাকে কিছুক্ষণ আগে বলেছেন যে বৃদ্ধদেরকে এই মানে এটাই বেশি হয় নাকি মানে অন্যদের? বৃদ্ধদের বেশি নাও হইতে পারে। অনেকের বয়স আছে দেখেন 70 এবার মানে হয়ে গেছে, বলে আমার তো কোনো প্রবলেম নেই। আবার বলে দেখুন 35, কোমরটা নিয়ে উঠতে পারছি না, ঘাড়ের যন্ত্রণা, কালকে ঘুমাইতে পারেনি। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হয়েছে এই যে আমাদের যদি লাইফস্টাইলটা, আমাদের চলাফেরাটা, আজকে আমাদের যে দৌড়ঝাঁপ, এর সঙ্গে যদি মিলাইতে গিয়ে নিজেকে, আমার বডি কতটা পারমিট করছে এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? আমার বডি যদি অ্যাডপ্ট করতে না পারে, তারপরে যদি আমি জোর করে যদি করি, তাহলে তো অটোমেটিকই যেগুলি যে সময় অবধি কনজিউম করার কথা সেই সময়টা অবধি লাস্ট করবে না। আমি 1 লিটার তেলে রান্না করব, এবার যদি আপনি বেশি করে তেল ঢেলে দেন, তো এই দিনই শেষ হয়ে যেতে পারে। তো আমাদের কনজিউমের জন্য আমাকে টাইম লিমিট করে দেওয়া হবে যে এতদিন পর্যন্ত এটা চালাইতে হবে, তাহলে আপনি সেই রকম ভাবে চালাবেন। আর আপনি যদি মনে করেন যাই ইচ্ছে তা আজকে শেষ করে দেবো, তো শেষ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইরকমই পেইন গুলিও কিন্তু এইরকম ভাবেই তৈরি হয়। তো আমরা আমাদের নিজেদেরকে যখন পেইন শুরু হবে, তখন মনে করতে হবে ফার্স্ট টাইম যদি 45 পরে হয়, তখন মনে করতে হবে যে আমার সার্ভিস সেন্টারে যেতে হবে বা আমার বডি সার্ভিস করাইতে হবে। এবার সার্ভিস শব্দগুলির আসল কথাগুলি কি আমি হয়তো পরবর্তী সময় যখন আপনার কোশ্চেন আসবে, তখন আমি তার সঙ্গে এগুলি আলোচনা করব। তো এই যে সাধারণত আমরা সাধারণ মানুষ সাধারণভাবে যেটা বুঝি যে মহিলাদের মধ্যে যেমন আমরা দেখি যে আর্থ্রাইটিসটা একটু বেশি হয়। এর ব্যাখ্যা কি? হুম, এই যে বললাম, এই যে দেখেন প্রত্যেকটা জিনিস একটা মাইলস্টোন থাকে। যেরকম মহিলাদের একটা স্পেশাল একটা মানে ওদের
ওদের লাইফ সাইকেলে একটা স্পেশাল স্টেজ আছে, যেটা হয়তো মানে পুরুষদের মানে সেরকম ভাবে নেই। যখন এই টাইম বা ওই স্টেজটা যখন সে অতিক্রম করবে, তখন তার মধ্যে হরমোনাল, যেরকম ধরুন আমাদের যখন মেনার্ক শুরু হয়, তখন মহিলাদের মধ্যে এক ধরনের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়। আর যখন মেনোপজ শুরু হয়, তখন আবার তার উল্টোটা, তার ঠিক রিভার্স, উল্টো মানে ফিজিওলজিক্যাল ম্যানিফেস্টেশন শুরু হবে। তাহলে এই যে ঘটনাটা দেখুন, দুটো স্টেজ কিন্তু তৈরি হয়ে গেল একটা হিউম্যানের মধ্যে, যেখানে ছেলেদের, ঠিক আছে আপনার ছেলেদের বলতে পারেন যেটা অ্যাডোলেসেন্স, সেখানে তার বয়স টয়েস চেঞ্জ হচ্ছে, তার হরমোনাল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে বলে তার অনেক ধরনের দাড়ি গজাচ্ছে, এই ধরনের তার ভয়েসটা একটু চেঞ্জ হচ্ছে। তো মেয়েদেরও কিন্তু তখন সুন্দর আরেকটু চেঞ্জ হয়। তো ঠিক এরকমই বডি ডেভেলপমেন্ট সবকিছু তখন হয়ে থাকে। ঠিক ওই স্টেজটাই কিন্তু সে তখন আবার রিভার্স করে দিচ্ছে। মানে ধরুন যেটা হচ্ছে, যেটা হয়েছিল এবার আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, কমে যাবে। এটা 45, আপনার কাউকে 40 হয়ে যায়। আবার এখনই এই আমাদের এই ডিজিটাল এজে 35-এ তো অনেকের এরকম দুর্দশা হয়ে যায়, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, মানে মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে, মেন্টালি মানে কি হয়, মানে মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে যখন এই এজে, যখন মানে এই ধরনের মেনোপজ শুরু হয়ে যায়। কেননা তখন তো তার যখন তখন ব্যথা শুরু হইতে পারে, যখন তখন মানে অনেক কিছু হইতে পারে, কখনো চুল মানে পড়ে যেতে পারে, ঘুম হবে না, ডিপ্রেশন চলে আসে। এই সময় তো অটোমেটিকই কি হবে, আপনি যে বললেন ওই যে মহিলাদের তো কি একটু বেশি হয়, অবভিয়াসলি কথাটা আপনার তখন মানতেই হবে, হইতেই পারে। কেননা হরমোনাল ইমব্যালেন্সের জন্য, দিস ইজ দ্য হরমোন, এটাকেও একটা বাত। এই হরমোনাল ইনব্যালেন্সটাও আয়ুর্বেদের 80 প্রকার বাত বলেছিলাম আমি আপনাকে, তার মধ্যে এই হরমোনাল ডিসব্যালেন্সও একটা বাতের পর্যায়। তাহলে আমি আয়ুর্বেদের ভাষা তো বলছি, মানে মহিলাদের এই সময় বাতের প্রবলেম হবেই বেশি। তাহলে কি মেনোপজের পর ব্যথা বাড়তে পারে? বাড়তেই পারে। আরেকটা আরো অনেকগুলো ফিজিওলজিক্যাল কজ আছে। ধরুন মহিলারা বিশেষ করে ধরুন বাড়িতে থাকে, তো গেস্ট যারা আসে আর কি, আত্মীয় স্বজন যারা বাড়িতে আসে, কিন্তু দেখা যায় অ্যাটেনশন বা অ্যাটেন্ড করা এগুলো মহিলারাই বেশিরভাগ করে। বরং বাড়িতে একটা গেস্ট আসলো, আমি হয়তো বাড়িতে নেই, বা আপনি পুরুষরা হয়তো হাজবেন্ড বা যারা বা এই ধরনের হয়তো অনেকেই বাড়িতে তখন থাকে না, বা এনাদার থিং, বা কাজের করতে পেরে, কিন্তু মহিলারা তো বেশিরভাগ থাকে। যারা চাকরি করেন তাদের কোনো আলাদা, কিন্তু তাতে কি হয় দেখুন, তারা অ্যাটেন্ড করতে গেলে তারা কিন্তু কোনো আপ্যায়ন করতে হয়। বিশেষ করে আমাদের আপ্যায়নটা মানে চা, এই ধরনের কিছু খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো হয়েছে কি, তো এই চার মধ্যে কি হচ্ছে চিনি, এই চিনি ভেরি ডেঞ্জারাস। বিশেষ করে মহিলারা একবার চা খেলো সকালবেলা, তা আবার বাড়া কোনো একটা অনেকটা খিদে পেয়ে যায়, চা খেয়ে নেই, তা আবার খেলো একবার, কোনো রিজন নেই, কিন্তু একবার চা খেলো, এ করে এনার্জি পাই। খাওয়ারটা আমি তো খেতে পারছি না, কারণ কাজ আছে অনেক। তাই আবার দুপুরবেলা একজন লোক এলো, আচ্ছা একটু চা করলো, তা আমিও একটু খাই। তো এরকম দিলে 5-7 বার 8 বার মানে অকারণে মানে মিষ্টি শরবত খাচ্ছে। তো এই যে তার সঙ্গে যে সুগারটা খাচ্ছে, মানে চিনিটা খাচ্ছে, চিনি কিন্তু অস্টিওপোরোসিস তৈরি করে। হ্যাঁ, তো হাড়গুলি অটোমেটিক কমজোরি হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে। তাহলে অস্টিওপোরোসিস বেশি হচ্ছে, মানে মানে মেনোপজ অবস্থায় অস্টিওপোরোসিস হয়। সেক্ষেত্রে আয়ুর্বেদের বিউটিফুল বিউটিফুল চিকিৎসা রয়েছে, অনেকেই হয়তো মহিলা জানেন না। তারা হয়তো কি হয়, তারা হয়তো বিভিন্ন ধরনের ডাক্তার রয়েছে যারা মহিলা সংক্রান্ত, যেসব ডাক্তাররা মহিলাদেরকে দেখেন, তার কাছে যায়, কারণ এই সময় তাদের নানান পরিস্থিতির জন্য তারা তখন কি করে, তাদের তখন হরমোন বা এই ধরনের ট্রিটমেন্ট করেন। কিন্তু কত হয়েছে, এখানে আরো সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, তার কাউন্সিলিং খুব দরকার।
আর এখানে সবচেয়ে বেশি দরকার হয়েছে আমাদের অনেক পোষণ, মানে নিউট্রিশিয়াস ডায়েট। ওই সময় কি খেতে হবে না খেতে হবে সেটা সম্পূর্ণ আয়ুর্বেদে খুব ভালো করে বলা আছে, কিন্তু আমরা জানি না, কারণ আমরাও এখনো মানুষের কাছে এটা পৌঁছাতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এখনো মানুষের কাছে যেতে পারিনি সেই হিসাব নিয়ে। তো হয়ে যাবে, মানুষ হয়তো আশা করি এই চ্যানেল যখন দেখবেন অনেকে অনেক জানবেন, আশা করি আপনারা আরো অনেক কিছু বুঝবেন। তো এর জন্য আপনারা আরো কনসাস হইতে হবে। আমি শুধু আপনাদের কনসাস করছি এই কারণের জন্য। তো আপনারা এই ধরনের প্রবলেমগুলিতে পড়তে পারেন, কিন্তু আপনারা সঠিক জায়গায় এগুলি যদি নিয়ে চর্চা আলোচনা করেন বা ট্রিটমেন্টের জন্য যান, আমি আশা করি আপনাদের মানে অনেকটাই ভালো হবে। তো এটার জন্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা আসুন ভালো চিকিৎসার জন্য, যেখানে আপনাদের সুস্বাস্থ্য আরো দীর্ঘ মানে দিন বজায় থাকে। তার জন্য আপনারা সেই কোন পথে গেলে আপনাদের ভালো হয় সেই সব দিকগুলি আপনারা একটু যাচাই করে নিয়ে চলুন। আমরা দেখি যে শীতকালে বা বর্ষাকালে আমাদের সমস্যাগুলো একটু বেশি বেড়ে যায়। তো সেই ঋতু ভেদে কি চিকিৎসা বিভিন্ন রকম হবে? খুব সুন্দর। এই যে দেখুন, এখন গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার পরে শরৎ, শরতের পরে হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতু চেঞ্জ হচ্ছে। ঋতু চেঞ্জ, এই যে আমরা ষড় ঋতু ভাগ করেছি, এরও নিশ্চয়ই মানে বৃহৎ প্রেক্ষাপটের জন্যই আমরা এই ঋতুভেদ করেছি। তো অটোমেটিকই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। সেই সময় যদি আমরা প্রকৃতির বিপক্ষে যাই, তাহলে অটোমেটিকই প্রকৃতি আমাদেরকে সিলেকশন করবে না। অর্থাৎ নেচার আমাদের কখন সিলেকশন করবে? তখনই যদি আমরা নেচারের পক্ষে থাকি। নেচারের বিপক্ষে গিয়ে আমরা যদি চলতে থাকি, তাহলে নেচার আমাদের সিলেকশন করবে না, তাহলে আমরা আক্রান্ত হব। ধরুন আপনার এখন শীতের মরশুম, এখন যদি আমি খালি গায়ে ঠান্ডা জলে স্নান করি, তাহলে আমি অবধারিত কোনো না কোনো একটা প্রবলেমে ফেস করব। প্রথমেই আপনাকে যেটা বলছেন, এই শীতকালে এই বাত, অবশ্যই আমরা শীতকালে বাতের ব্যথা বেড়ে যায়, কারণ আমি তো এই নেচারের সঙ্গে আমাকে এবার মানিয়ে চলতে হবে। তাহলে বাত শব্দটা কি? বাত শব্দটা হয়েছে, আমি বলছি এমনিতেই আমরা সাধারণত যারা জানে তারা বলছে বাত মানে ব্যথা, কিন্তু বাতের পেছনে আরেকটা শব্দ লুকিয়ে আছে। দেখুন, বাত এসছে বায়ু, মানে বায়ু। বাত তৈরি হয়েছে, আমরা যদি পৃথিবী তত্ত্ব এইভাবে যদি আমরা পঞ্চ মহাভূত দিয়ে যদি চিন্তা করি, আকাশ এবং বায়ু মানে মিলিত হয়েছে বাত। তো বাত হয়েছে আকাশ, মানে আকাশ আর সঙ্গে বায়ু। যখন আমরা পঞ্চমহাভূত কি, ক্ষিতি অফ তেজ মরদ বোম, ক্ষিতি অফ তেজ মরদ বোম, এই পাঁচটি হলো পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূতের মধ্যে দুটো মহাভূত হয়েছে, একটা হলো আকাশ মানে, আর একটা হয়েছে বায়ু। এই দুইটার কম্বিনেশনে তৈরি হচ্ছে বাত। তো বায়ু তো এখানে চলে এসছে, আর আকাশ মানে ফাঁকা জায়গা, যেখানে খালি স্থান, তো সেখানে বাত থাকবে। তো এবার তার লক্ষণ কি হয়? এই যে বায়ুর লক্ষণ হয়েছে, সে মানে রুক্ষ সূক্ষ্ম, মানে ধরুন তার মানে লক্ষণ হয়েছে, ধরুন খড়, চল বিশদ খড়, এই হলো বায়ুর লক্ষণ। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা বলি, দেখেন আমরা একটা বাতে আক্রান্ত একটা মানুষের আমরা ফেসটার মধ্যে প্রথম দেখুন তার মানে একটা ডার্কনেস থাকে। দেখুন ফেসের মধ্যে যেরকম দেখবেন, চোখ টোকগুলি এই যে চোখের নিচে বসে, মানে কালো কালো এরকম ডার্কনেস, ডার্ক সাইকেল চলে আসে। তারপরে ধরেন কোনো জায়গা আমাদের
চাপ দিলে কবে আমার এটার মধ্যে যেন বুধ নাই। হুম, অনেকে বলে দেখেন শীতের দিনে দেখবেন হুম, আপনি, আরে কি আমার তো মনে হচ্ছে সেন্সেশন নেই। হুম, হুম, তো এই ধরনের। আবার দেখবেন কখনো কখনো কারোর খুব মানে কন্ট্রাকশন হয়, যেরকম খিচে খিচে টেনে টেনে নিয়ে চলে যায়, যেমন মনে হয় এই পাটা টেনে নিয়ে যাচ্ছে, হুম, হুম, এই হাতটা টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকম বলি না আমরা হুম, খিচে হুম, হুম, শরীর। তো এই ধরনের কিছু থাকে। আর অলওয়েজ মনে হয় যেমন তার ঠান্ডা লাগে, হুম, মানে কিছু একটা গরমের সময় সে মানে ওই ফ্যান থেকে দূরে গিয়ে সরে বসে রয়েছে। হুম, 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 ঠিক আছে, মানে অনেকে দেখবেন ফ্যান চালিয়ে বসে আছে, এসি চালিয়ে বসে আছে, যে এসি ফ্যান চলছে উনি ঘর থেকে বেরিয়ে গেছে, যেখানে একটু হুম, গরম আছে সেই জায়গাটার মধ্যে বসে থাকে। আবার দেখবেন অনেকে রাত্রেবেলা এই শীতের সিজনে সব লেপ সব ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে মানে গরম লাগছে বলে। হুম, 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 তো দিস ইজ অ্যানাদার থিং। মানে আবার এই শীতের দিনে আবার মানে যা যতটা ঠান্ডা লাগে না তার চেয়ে বেশি ঠান্ডা লাগছে। মনে করেন আমি একটা লেপ বা একটা সোয়েটার পরলেই চলে, তার একটা দিয়ে হচ্ছে না, তার দুই তিনটা দিতে হচ্ছে, কেননা তার ঠান্ডাটা বেশি লাগছে। এরকম ভাবে ধরুন শরীরটা একদম ড্রাই হয়ে যায়, মানে ফাটা 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 শরীর, চামড়া চুমড়া গুলি মনে হয় যেমন এই মনে হয় তেল তুল মনে হয় জীবনও দেয় না, হুম, এ হুম, ধরনের মনে হবে। তো আর অলওয়েজ শরীরের মধ্যে একটা ব্যথা ব্যথা ভাব থাকে। এই ধরনের যখন পরিস্থিতিটা ডেভেলপ করে কোনো মানুষের শরীরে, তখন আমরা বলতে পারি যে সে বাতে আক্রান্ত, ও তার বডিটা বাতি প্রকৃতির। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এবার যার এই প্রকৃতিটা আছে তার যদি এবার ঠান্ডা আসলে সে তো জবতব হয়ে যাবে, এই যে ঠান্ডা সিজন। হুম, হুম, কারণ কোল্ডনেস তো তার এমনিতে গরমের সময় তার ঠান্ডা মনে হয়, হুম, হুম, অটোমেটিক এটা তার ব্যথা শুরু হবে শরীরে। তো এই যে ভেরি সাইন্টিফিক। তো অটোমেটিক ওই পেশেন্টগুলি বা এই ধরনের রোগ মানে যারা মানুষ রয়েছেন বা যারা রয়েছেন, তারা এই কোল্ড সিজন আসলেই মানে ঠান্ডা আসলেই বাতের ব্যথা বেড়ে যাবে। বেড়ে যাবে। হুম, হুম, কিন্তু আবার যারা পিত্ত প্রকৃতির রয়েছে মনে করেন, সে কিন্তু আবার বলবে না যে আমার ব্যথা হচ্ছে। হুম, হুম, আবার কফ প্রকৃতির যাদের আছে তারা আবার কখনো কোন কোন বলতে পারে যে হ্যাঁ, কফ মানে তো, কফ জিনিসটা যেটা আমরা মানে আমাদের আয়ুর্বেদে যেটা আমরা ব্যাখ্যা করি, হুম, কফ মানে পৃথিবীর সঙ্গে জল, পৃথিবী আর জল এই মিশ্রণ হয়েছে। পঞ্চমহাভূতের মধ্যে পৃথিবী আর জল মহাভূত আর পৃথিবী মহাভূত, হুম, এই দুটো মিশ্রণে হয়েছে কফ। হুম, অর্থাৎ স্থূল ও ভারী যে সব জিনিসগুলি হুম, যাদের মধ্যে আছে, হুম, যেরকম ধরুন মোটাপান, ধরুন হুম, ফেটি, হুম, হুম, মানে গুলগাপ্পা চেহারা, হুম, মানে এই ধরনের অত খাচ্ছে না বেশি কিচ্ছু, হুম, কিন্তু হুম, হুম, মানে এই ধরনের হয়ে গেছে। হুম, তো এইগুলি হলো কফ প্রধান, এবং তারারও একটু ব্যথা হবে। আবার পিত্ত প্রকৃতি যারা রয়েছে ধরুন একটু সেরকম কিছু মোটা টোটা না, একদম পুরো একটা বেশ পিত্ত মানে দিস অ্যানাদার থিং, তার অলওয়েজ তার সবকিছু এরা যেরকম কি হয়, রেডনেস রেডনেস ফেস একটা থাকবে। তারপরে ঠিক আছে মানে ইচিং থাকবে, কখনো কোনো সোয়েটিং বেশি হয়, অয়েলি অয়েলি হয় মানে বডিতে থাকে হুম, হুম, এরকম। তো এই ডিজাইন আদার থিং, কিন্তু সেখানে একটু বাতের ব্যথাটা এই ধরনের প্রকৃতির মানুষের কম হবে। তো আমরা যদি এজ এ হোল তিনটা গ্রুপের মানুষকে যদি মানে নমিন ক্লাসারে যদি ফেলি, হুম, হুম, তাহলে বাত প্রকৃতি মানে যারা বাত প্রকৃতি তারা তো ওই ঠান্ডা সিজনে তাদের পেন হবেই। কফ প্রধান যারা আছে তাদের হবে। তাহলে দুইটা প্রকৃতির পেয়ে গেলেন, দুইজনের জন্য বেশি। আপনার সব আপনার এই কোশ্চেনটার সঙ্গে কেমনে রিলেটেড, বেশি কি করে রিলেটেড বেশি হলো যে দুই দুইটা গ্রুপের ব্যক্তিরা একটু বাতের আক্রান্ত হয়, একটা গ্রুপের কম। তাই এই সময়ে এই কথাটা চলে এসেছে যে শীতে কি বাতের ব্যথা বাড়ে কিনা। হুম, 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 হুম। এই আয়ুর্বেদে কিভাবে আর্থ্রাইটিসের মানে চিকিৎসা করা হয়? খুব আর্থ্রাইটিসের চিকিৎসা তো মানে দেখুন আমি বললাম 80 প্রকার চিকিৎসা। হুম, আমি যদি পার্টিকুলার মানে মানে পার্টিকুলার কোনো নমিন ক্লাচারে না গিয়ে সেটা যদি কথা বলি তাহলে একরকম হবে। আর
অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষেরই তার বডি কনস্টিটিউশন আলাদা আলাদা হয়। আমার বডির মানে ইয়ের সঙ্গে, মানে নেচারের সঙ্গে আপনার বডির মানে মিলবে না, বা ওনার সঙ্গে আমার মিলবে না, বা একজনের সঙ্গে আরেকজনের মিলবে না। তো এই যে ইন্ডিভিজুয়ালিটি, তার জন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে কখনো কখনো এইরকম হয়, আলাদা হয়। তো এজ এ হোল আমরা এই সময়তে আমরা কিভাবে বলবো, যেরকম ঠান্ডা সিজনটা আমি ধরে বলি। ঠান্ডা সিজনে আপনি অবশ্যই আমরা রোগ রোগ কখন তৈরি হয়? রোগ তৈরি হয় অহিত আহার এন্ড বিহার, অর্থাৎ আমাদের খাদ্য খাদকতা আর চলাফেরার মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে, আমরা যে বিপরীত মেরুতে চলতে থাকি, বিপরীত মেরুতে খেতে থাকি, মানে যা খাওয়ার দরকার সেগুলি না খেয়ে উল্টো খাবার খাই, যেভাবে আমাদের চলাফেরা করার দরকার তার উল্টো পথে চলাফেরা করি, তাহলে রোগ হবে। অর্থাৎ অহিত হিত নয়, মানে শরীরের পক্ষে সুখকর নয়, অহিত আহার বিহার। আহার দেখেন, আহার মানে ডায়েট, বিহার মিন্স চলাফেরা। তো চলাফেরাটা, আপনি এখন খালি গায়ে বেরিয়ে পড়লেন রাস্তায়, ঠান্ডা সিজন, ঠান্ডা লেগে যাবে, বাত হবে। এবার যদি আমি মানে ওভার ড্রেস পরে একদম পুরো সেরকম ভাবে ফিট মানে যদি বেরোই, তাহলে নিশ্চয়ই এতটা লাগবে না। তাহলে এটা হিত মানে বিহার। অহিত, আপনি ঠান্ডার দিনে দই খাওয়া শুরু করলেন রাত্রেবেলা, ঠিক আছে, তো টক খাওয়া শুরু করলেন, অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়া শুরু করলেন, এটা হলো অহিত আহার। তো এর জন্য আপনাকে ভুগতে হবে। তো আমাকে দেখতে হবে যে কখন আমার কি করতে হবে, কখন আবার কি করতে হবে না। তো এইগুলির উপর কিন্তু ব্যথাগুলি কিন্তু ডিপেন্ড হয়ে যায়। আমি যদি শুধু ওষুধ খেলাম আর আমার আহার বিহারের মধ্যে কোনো রকম পরিবর্তন নাই, আর কোনোটাই মানি না, তাহলে কিন্তু রোগ ভালো হয় না। রোগকে ভালো করতে গেলে আপনি নিজে যত্নশীল হতে হবে, আর যা যা বলা মানে যা যা আমরা বলছি সেগুলোকে অনুসরণ করতে হবে। ধরুন আমি একটা বলি, আমি বলবো আপনাকে শীতের দিনে যদি আপনাদের যাদের বাতিক একটা টেন্ডেন্সি থাকে, বাতিক টেন্ডেন্সিটা কি আমি কিছুক্ষণ আগে প্রথমেই বলেছিলাম, যেরকম ড্রাইনেস, তারপরে কোল্ডনেস, তারপরে ধরুন রুক্ষ শুষ্ক আমার চামড়া একটা থাকবে, তারপরে ডার্কনেস মানে মানে ফেসের মধ্যে একটা ডার্কনেস থাকবে, তারপরে ধরুন বডির মানে কন্ট্রাকশন, খিঁচুনি ফিচুনি, এই ধরনের নানান ধরনের কিছু প্রবলেম হয়। তো এইসব ধরনের প্রবলেম যাদের রয়েছে তারা তো এই বুঝতেই পারবেন যে আমার মনে হয় আমি বাতের মানে মানে প্রকৃতিরই আমার মধ্যে বাত হওয়ার চান্স থাকবে। তো আমি এর বিপরীত দিকে, মানে যেগুলি আমার মধ্যে হচ্ছে, এবার তার বিপরীতে আমি যাব না। যেরকম আমার যদি ঠান্ডা ঠান্ডা মনে হয়, তাহলে আমার অলওয়েজ গরম জলে স্নান করতে হবে। গরম জল বলতে কি আমি গরম জল ঢেলে দেবো তা না, অর্থাৎ জল হইতে হবে একটু গরম, গরম জলে স্নান করা উচিত। খাওয়া দাওয়া গুলি ঠান্ডা ফ্রিজের খাওয়া আমাদের খাওয়া ঠিক না। অনেকে দেখবেন না, আমি দেখেছি অনেকে এই ঠান্ডার দিনেও দেখলাম আইসক্রিম খায়, আবার কোল্ড ড্রিঙ্কস মানে খায়। তো যাদের এই প্রকৃতিটা রয়েছে বাতের বা প্রবলেম রয়েছে, আমি যে বললাম আবার কফের, তো তারা কিন্তু অ্যাটাক হবে, এগুলো মেনে চলতে হবে। তো ফ্রিজেরই খাওয়া দরকার, মানে অতিরিক্ত পরিমাণে এই মাংস খাওয়া চলবে না, তো দই খাওয়া চলবে না, মানে যেগুলি খেলে আমার একটু প্রবলেম তৈরি করতে পারে। তো এরকমই। তো আমরা এগুলি একটু মানতে হবে, আহার এবং বিহার। তো আর যেমন ড্রাইনেস থাকলে তাহলে আমাকে অবশ্যই অয়েল আমাকে এক্সটার্নালি শরীরের মধ্যে লাগাইতে হবে। ড্রাইনেস এর জন্য তো ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে আমি অয়েলই না রাখলে তো আরো ড্রাই হয়ে যাবে, আরো প্রবলেমটা বেড়ে যাবে। তো এরকম ধরুন আবার এই খিঁচুনি যেগুলি, এগুলি তো অ্যানাদার থিং, এগুলির জন্য ট্রিটমেন্ট আছে, এগুলি ট্রিটমেন্ট করতে হবে। ধরুন এবার যদি আপনি বলছেন যে আমরা কিভাবে একটু ভালো থাকতে পারি, আর একটু কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, ট্রিটমেন্টের মধ্যে যেরকম আমরা এই সময়ে যেরকম ধরুন একটু রসুন বা রসুন তেল ইউজ করা, প্রতিদিন স্নান করার সময় যদি আমরা
ধরুন তিল তেল বা এই ধরনের তেল যদি একটু শরীরের মধ্যে লাগাইতে পারি তাহলে ভালো। তো বাড়িতে আমরা যেগুলি করতে পারি আর কি, যাদের বাত রয়েছে, হুম, ধরুন আকন্দ পাতা আমাদের আশেপাশে থাকে অনেকেরই, এগুলি দিয়ে আমরা সেক দিতে পারি। হুম, হুম, রাত্রেবেলা আমরা বসে, দেখুন আমি বলছি এরকম ভাবে যেন আপনাদের পয়সা খরচ না হয়, কোনো অযথা মানে এরকম কোনো ওষুধ খাওয়া উচিত না যেগুলি মানে ধরুন কিছুক্ষণ সাময়িক রিলিফ দেবে, হুম, হুম, এরপরে দিয়ে ধরুন আপনার মানে আরো ক্ষতি করতে পারে, এই ধরনের কোনো ওষুধ না খাওয়াই ভালো। কারণ এটা তো আমরা বুঝতেই পারছি যে কখনো কখনো সিজনের সঙ্গে তৈরি হয়, কখনো কখনো কারোর শরীর সেরকম ভাবে তৈরি হয়, যার জন্য বাত মানেই ব্যথা, হুম, আর ব্যথা মানেই তো বাত। তো হুম, এই জায়গাতে যদি আমরা এইভাবে আসি, হুম, তাহলে আমি কতবার পেইন ক্লিয়ার খাবো হুম, বা মানে ব্যথার ওষুধ খাবো। তো এর থেকেই আমরা ধরুন যেগুলি আমরা খেতে পারি, অলওয়েজ মানে ভালো থাকতে পারি সেই ধরনের খাবার, ধরুন উম আপনি গরম জল একটু খাওয়া সকালবেলা, বা আমলকি, এই এখন আমলকি প্রচুর পরিমাণে হয়, হুম, হুম, ত্রিফলা, মানে এ ধরনের ত্রিফলা খান, আমলকি খান অজস্র, কমলা আছে, কমলা মানে মানে খুব ভালো, এই সিজনে তৈরি হয়েছে এর জন্য কমলা, যেন মানে আমার শরীরকে মানে ইমিউনিটিটাকে যেন আর একটু বুস্টার করতে পারে। অর্থাৎ মানে আমার যে পেইনগুলি হচ্ছে, পেইনগুলি কিন্তু এতে কিন্তু কিছুটা রিডিউস হয় যখন আমার ইমিউনিটিটা যখন একটু বুস্টার হবে। হুম, হুম, আর এই যে বললাম নিশিন্দা পাতা, আকন্দ পাতা, এই ধরনের পাতা সংগ্রহ করুন, এগুলি নিয়ে আসুন। যদি কোনো জোড়ায় টোড়ায় ব্যথা হয়, তো এগুলি আমরা চেপে রেখে ধরুন প্রথমে একটু তিল তেল বা এই ধরনের তেল মালিশ উম, করে। মালিশ করুন। তিল তেল বাজারে পাওয়া যায়, বাতের জন্য খুব ভালো। মালিশ করে সেখানে এই পাতাগুলি বসিয়ে হারিকেন নিন, বা এরকম গুটের আগুন তো আর এখনে করা যায় না, তো বলবো আমরা যতটা করলে ভালো, বরং এই আগুনগুলির শেকগুলি খুব ভালো। আমরা জানি এখন বিজ্ঞানের যুগে অনেক ধরনের ডিভাইস বেরিয়ে গেছে বডি হিট রাখার জন্য, কিন্তু বাতের ক্ষেত্রে এগুলি একটাই অ্যাপ্লিকেবল না, যার জন্য ভালো হয় না মানুষ। ধরুন আপনি ইলেকট্রিক শেক দিলেন, এটা মনে হইতেছে আপনি শেক দিলেন, কিন্তু বাতের পক্ষে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রকৃত যে জিনিসটা জানতে মানে নেওয়ার জন্য চাইছি সেই জিনিসটা হয় না। হুম, 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 একটা তার নির্দিষ্ট একটা টেম্পারেচার রেজিস্ট্যান্স আছে যেগুলিতে আমার ওই আগুনের টেম্পারেচারের টাই আমার শরীরের প্রয়োজন, এটাই আপনার বডি অ্যাবজর্ব করবে। হুম, আদারওয়াইজ অন্যান্য টেম্পারেচার আমরা ইউজ করি বিভিন্ন রকম ভাবে, তো এগুলি কিন্তু মানে কতটা একদম। মানে অ্যাপ্লিকেবল এটা আমি এখন সঠিকভাবে বলতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে হারিকেনের শেক দিন ভালো, বা ঘুডের আগুনের মধ্যে মানে মনে করুন এই যে আমরা পাতিল বলে না, মানে মানে হুম, হুম, উম, মাটির পাতিল মাটির যেগুলো। পাতিল হুম, যেগুলি আমরা বলি, এগুলির মধ্যে ইয়ে করুন, মানে কয়লা বা এই ধরনের কিছু দিয়ে করে বাড়িতে রাখলেও তো এমন হিট মানে হিট তৈরি হয়। আর তার মধ্যে সুতি কাপড় দিয়ে গরম করে যে জয়েন্টগুলিতে ব্যথা হয় এগুলিতে সেক দিন, পাতাগুলি বসিয়ে দিন, খুব ভালো, বিউটিফুল মানে রেমেডি। প্রথমে এক দুই দিন হয়তো কম মানে একটু মানে সেই রকম নাও বুঝতে পারেন, কিছুদিন করার পরে একটু ভালো মনে রিলিফ হবে। হবে। তো মেডিসিন না খেয়ে যদি ঠিক। এক্সটার্নালি করে যদি আমি ভালো থাকতে পারি, তাহলে কেন আমরা এটা একদম। নেব না? একদম। মেডিসিন তো আরো বাজারে রয়েছে, সেগুলি আমি আমরা আমরা গিলয় যে বলছি, তো আমরা এখানে এমনি পদ্ম ঘুরছি বলে অনেকে, অনেকে বলে উম উম, কি বলবো, গিলয় তো আপনারা অনেকেই চেনেন। হুম, হুম, তো এগুলোও খেতে পারেন, এগুলো বাতের জন্য খুব ভালো। আর আফটার অল মেডিসিন রয়েছে অনেক কিছু বাজারে, তো এটা তো আমি একটা মেডিসিন বলবো, দেখা গেল যে আপনি মানে কোন দোষের মধ্যে পড়েছেন, সেই দোষের ক্ষেত্রে দেখা গেল যে মেডিসিনটা হয়তো ভালো কাজ নাও করতে পারে। তো তার জন্য আমরা চট করে বলতে পারি না কিছু মেডিসিনের নাম। তো আমরা এক দুটো মেডিসিন বলে দেই, যেরকম ধরুন রাসনা, তারপরে যুগরাজ,
গুগল, ত্রয়োদশং গুগল, এগুলি আমাদের খুব ভালো কাজ করে। আপনারা যারা দর্শকরা দেখছেন তারা এই ধরনের নামের ওষুধ বাজারে কিনতে পাওয়া যায়, ভালো 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 কোম্পানির পাওয়া যায়। তো খেতে পারেন, দুটো করে 2 বার 3বারও খেতে পারেন, দুটো করে 3বার খাবেন, এই নামগুলি যেগুলি বলেছি। তো কিন্তু এটা খেলে যে কমবে আমি সেটা বলবো না, যে কারো কারো কিন্তু ড্রামাটিক মানে রেজাল্ট পাবেন, কেননা ওই প্রকৃতির সঙ্গে যদি মিলে যান, আমি বলেছিলাম প্রকৃতি, কার কোন প্রকৃতি, ঠিক। তো সেখানে যদি মিলে যায়। আসলে আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে আমার মনে হয় যার যার প্রকৃতি অনুযায়ী অবশ্যই, আমাদের ওষুধগুলো হ্যাঁ, নিতে এটা হবে। তো অবভিয়াসলি। এটাই। সময়ের দাবি মেনে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় এবং মূল্যবান তথ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ অ্যাকচুয়ালি ভুবনেশ্বরী টিভি আমাকে আজকে এই মানে অনুষ্ঠানে কিছু বলার জন্যে। আর আমি বলবো তখনই আমার সার্থক হবে যদি আপনারা এই টিভিকে মানে লক্ষ্য করে, যদি আপনারা যদি নিজেদের মধ্যে এটাকে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে হয়তো মানে কাজে লাগবে, এটুকু মানে বলতে পারি। আর আপনাদের জন্য আমি যখন সেই সুযোগ থাকবে নিশ্চয়ই কিছু বলার জন্য বা কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। সব মানে সকলকে মানে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকেই ধন্যবাদ। একদম। আ এই ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সহজ এবং সরল ভাষায় আর্থ্রাইটিস সম্পর্কে বিশেষ কিছু তথ্য, যা আমরা আশা করছি যে আপনাদের সচেতন করে তুলবে, স্বাস্থ্য সচেতন করে তুলবে এবং আ আপনাদের নিজেদের শরীরের যত্ন নিতে অনেকটাই সহায়তা করবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো বিশেষজ্ঞের সাথে নতুন বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।